আচ্ছা, এই ভিডিওটায় আমি এইচটিএমএল নিয়ে ডিসকাস করছি। এইচটিএমএল অ্যাকচুয়ালি জিনিসটা কি, এইচটিএমএল কিভাবে কাজ করে। তা এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি আমি এক্সাম্পল হিসেবে নিই, এই যে গুগলের আমি ধরো কোনো একটা হোম পেজ খুলছি, ধরো এই পেজটা খুললাম, গুগলের হোম পেজটা। এই যে হোম পেজের মধ্যে এই যে ডেকোরেশনটা আছে, এই যে টোটাল পেজটা আমরা দেখতে পাচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ডে এইচটিএমএল কোডিং আছে। এবার শুধু কি এইচটিএমএল দিয়ে একটা পেজ বানানো যায়? একদমই না। এইচটিএমএল হচ্ছে বেসিক স্ট্রাকচার। যদি আমরা একটা বিল্ডিংয়ের কথা ভাবি, সেই বিল্ডিংয়ের জাস্ট বেসিক কনস্ট্রাকশানটা, মানে ইট দিয়ে গাঁথা হবে, পিলার তৈরি করা হবে, আর ব্যাস এইটুকুই, ছাদ ঢালাই দেওয়া হলো। এই বেসিক স্ট্রাকচারটুকু আমরা এইচটিএমএল এর সাথে কম্পেয়ার করতে পারি। আর ধরো আমরা এরকম কোনো একটা পেজে ঢুকলাম, একটা ওয়েবসাইটে, এটা এইচটিএমএল দিয়ে শুধু বানানো নয়, এর পেছনে এই যে ব্লক হিসাবে এই যে ডায়াগ্রামটা আসছে, এই যে একটা বার আসছে, ওপরে একটা বার মতন আছে এখানে, তারপর এখানে ব্লক ব্লক করে দেওয়া আছে, এলিমেন্টারের থ্রু দিয়ে এগুলো বানানো হয়। এর জন্য আমাদের আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ লাগে, সেটা হচ্ছে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, সিএসএস লাগে। তারপর রেসপন্সিভ বানানোর জন্য, যেমন এই যে জায়গাগুলোতে আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে সেইগুলো আমার, ধরো এই পেজটা, ধরো সাপোজ এই পেজটাই খুললাম, ধরো এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি, এই ওয়েবসাইটটায় কোনো কিছু মানে ভয়েস আপলোড করলে, কোনো MP3 ফাইল আপলোড করলে সেটাকেও কনভার্ট করে দেয়, এনহ্যান্স করে দেয়, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে দেয়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যে কাজটা হচ্ছে, এখানে ডাইনামিক্যালি কাজ হচ্ছে। এখানে শুধু এইচটিএমএল এর থ্রু দিয়ে কাজ হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটা পেজের ব্যাকগ্রাউন্ডে এইচটিএমএল আছে। আমি যদি এখানে কোনো পেজের ওপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্সে আসার সাথে সাথে আমি দেখতে পাবো এই যে এখানে এই যে কোডগুলো, এই যে এইচটিএমএল, এগুলো এইচটিএমএল এর থ্রু দিয়ে, এইচটিএমএল ডিআইআর, ঠিক আছে। এই যে এখানে এইগুলো অনেক ডিভিশন আছে, এইচটিএমএল কোড, আর তার সাথে আমার জাভাস্ক্রিপ্ট, সিএসএস ইন্টিগ্রেট করা আছে। এটা একটু ম্যাক্সিমাইজ করা হয়ে গেছে। তাহলে যাই হোক, এইচটিএমএল দিয়ে আমরা বুঝতে পারছি আমরা বেসিক পেজগুলো ডিজাইন করব। তা বেসিক পেজ ডিজাইন করতে গেলে যে কোডগুলো লাগবে সেগুলো আমরা জানবো। তাহলে এইচটিএমএল হচ্ছে আমার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েবসাইটকে রান করাতে গেলে তার ব্যাকগ্রাউন্ডে যে কোডগুলো থাকবে, সেই কোডগুলোকে আমরা এইচটিএমএল সাহায্যে লিখব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা খুলব, একটা ডেস্কটপে একটা আমি নোটপ্যাড খুলব, ঠিক আছে। নোটপ্যাডে করতে পারি। প্রথমে নোটপ্যাডে করছি, পরে আস্তে আস্তে আমি অনলাইন কম্পাইলারে পেজগুলোকে রান করে করে দেখাবো। আচ্ছা, প্রথমে একটা এইচটিএমএল পেজ ক্রিয়েট করতে গেলে আমাকে যেটা করতে হবে, ধরো আমি একটা সিম্পল পেজ বানাবো, তার মধ্যে কিছু টেক্সট প্রিন্ট হবে। লিখছি এইচটিএমএল, তারপরে লিখছি এই যে ট্যাগ, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এগুলো হচ্ছে ট্যাগ। এইচটিএমএল ওপেনিং ট্যাগ দিচ্ছি, মানে আমি নোটপ্যাড কেন অ্যাকচুয়ালি ইউজ করছি, নোটপ্যাডের এক্সটেনশান হচ্ছে .txt। নোটপ্যাড ফাইলকে আমি যে কোনো ফাইল ফরম্যাটে সেভ করতে পারি, সেটা আমার কাছে ক্ষমতা আছে। যে নোটপ্যাড ফাইলটাকে আমি যে কোনো ফাইল ফরম্যাটে সেভ করলেই সেই ফাইল ফরম্যাট নিয়ে নেবে তা নয়, কিন্তু নোটপ্যাড ফাইলটাকে আমি .html ফাইলে যখন সেভ করব, আমার ডিফল্ট ব্রাউজারের আইকন যখন চলে আসবে, তখন আমি এই পেজটাকে একটা ওয়েব ব্রাউজারে রান করতে পারবো। অত কিছু না বলে আগে আসি, প্রথমে আমি এইচটিএমএল কোডিং লিখছি। তাহলে এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এর মধ্যে আর একটা ট্যাগ থাকে এইচটিএমএল এর পরেই, হেড। এই হেড ট্যাগের কাজ এখন তোরা কিছু বুঝতে পারবি না, কারণ হেড ট্যাগের মধ্যে অ্যাকচুয়ালি আর একটা ট্যাগ আসে, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মধ্যে, টাইটেল ট্যাগ ওপেন করেই আমরা যে এইচটিএমএল পেজটা লিখব তার একটা টাইটেল দেবো। ধরো এখানে আসলাম, এখানে এসে আমাদের পেজটার টাইটেল বারে এখানে একটা টাইটেল শো করছে, তো এটা হচ্ছে টাইটেল বার, এখানে টাইটেল শো করছে পেজটা। আর এটা হচ্ছে অ্যাড্রেস বার, এখানে অ্যাড্রেসটা শো করছে, ইউআরএলটা শো করছে।
আর এখানে তো বুকমার্কগুলো আছে, সেগুলো আলাদা, সেগুলো তো আমার ব্রাউজারের ফিচার। তাহলে টাইটেলের মধ্যে ধরো লিখলাম আমি আমাদের ফার্স্ট ওয়েব পেজ, ঠিক আছে, টাইটেল এটা দিলাম, আমাদের প্রথম ওয়েব পেজ। আচ্ছা, টাইটেল ট্যাগ ওপেন করেছি, টাইটেলটা লেখার সাথে সাথে টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি, টাইটেল ট্যাগটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, হেডের মধ্যে টাইটেল ট্যাগটা লাগে, তাই হেডটা যখন আমার টাইটেল ট্যাগ যখন কমপ্লিট হয়ে গেল তখন হেড ট্যাগটাও আমি ক্লোজ করে দেবো। অ্যাকচুয়ালি হেড ট্যাগের কাজ কি? হেড ট্যাগের কাজ হচ্ছে আমি যদি সিএসএস কোডিং লিখি, সিএসএস কোডিং যদি লিখি তাহলে আমার হেড ট্যাগের মধ্যে সেটাকে পেস্ট করতে হবে। জাভাস্ক্রিপ্ট কোডিং যদি লিখি সেটা আমার হেড ট্যাগের মধ্যে পেস্ট করতে হবে। কিন্তু এখানে আমি সিএসএস জাভাস্ক্রিপ্ট লিখছি না, আমি জাস্ট এইচটিএমএল করছি আমাদের স্কুল সিলেবাসে যেটা আছে। আচ্ছা, হেড, এখানে হেডের পরে আমি এবার এইচটিএমএলের বডি ট্যাগ ওপেন করব। বডি ট্যাগ, বডি ট্যাগটা খুব দরকারি, কারণ আমার যে টেক্সটটা লেখা থাকবে সেটা বডি ট্যাগের মধ্যে থাকবে। আচ্ছা, বডি ট্যাগের মধ্যে আমি ধরো একটা টেক্সট লিখলাম, উই আর ইন্ডিয়ান, কি চলছে বাংলাদেশে, ওরা কি পাগল হয়ে গেল? যাই হোক, বডি লেখা হয়ে গেছে, বডি ট্যাগ আমি ক্লোজ করে দিচ্ছি। বডি ট্যাগ ওপেন করেছি, বডির মধ্যে লেখা কমপ্লিট, বডির মধ্যে আর কিছু লিখবো না, এইটুকুই ফার্স্ট প্রোগ্রামটাতে লিখবো। অ্যাকচুয়ালি এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি কী হয়, আমি যা কোড লিখছি তাই রান করছে, এখানে ইনপুট নেওয়ার কোনো অপশান নেই, প্রোগ্রামে ইনপুট নেওয়ার অপশান থাকে। আচ্ছা, বডি হয়ে গেল, এবার এইচটিএমএল ট্যাগ কমপ্লিট, তাহলে এইচটিএমএল ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। এবার এইটুকুকে আমি সেভ করব, ফাইলে যাব, সেভ অ্যাসে যাচ্ছি। আচ্ছা, আমি ডেস্কটপেই সেভ করব, ডেস্কটপে ফাইলটার নাম দিচ্ছি কি হচ্ছে এইসব .html সেভ করছি, ঠিক আছে। এবার ফাইলটা কোথায় গিয়ে সেভ হয়েছে? ডেস্কটপে। এই যে কী হচ্ছে এইসব, এটাকে টেনে এখানে আনলাম, আনতেও পারিস নাও আনতে পারি। এবার এটাকে যদি আমি রান করি, আচ্ছা, এবার আমার চাইছে ডিফল্ট ব্রাউজার। আচ্ছা, আমি ডিফল্ট ব্রাউজার অলওয়েজ গুগল ক্রোমেই খুলবো। এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে রান হচ্ছে উই আর ইন্ডিয়ান, কি হচ্ছে। আচ্ছা, তাহলে হলো। আচ্ছা, এই টেক্সটটাকে এন্টার মেরে পরের লাইনে নিয়ে নিই, পরের লাইনে এন্টার মেরে নিয়ে নিলাম মানে পরের লাইনে টেক্সটটা চলে আসবে, তা কিন্তু নয়, অত সোজা জল ব্যাপার এটা নয়। আচ্ছা, এখানে যে টেক্সটটা সেটাকে একটু বড় করছি। আচ্ছা, ব্রাউজারের এখানে এসে আমি যদি এই পার্সেন্টেজের এই প্লাস আইকনটায় ক্লিক করি তাহলে বড় হবে, বা সিটিআরএল চেপে ধরে তুমি যদি জুম ইন জুম আউট প্রেস করো তাও হয়ে যাবে। তাহলে এখানে আমার এখানে যেটা করব, যে চেঞ্জটা করব সেটা এখানে চলে আসবে। আচ্ছা, আমি এখানে এসে এন্টার মারলাম, এন্টার মেরে এইটা পরের লাইনে নিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি কোনো চেঞ্জ এখানে আসছে না। আচ্ছা, এই ব্যাপারগুলোতে আমরা পরে আসছি, কেন এখানে কোনো চেঞ্জ হলো, যে পি ট্যাগ আছে, ব্রেক ট্যাগ আছে। আচ্ছা, আমরা যদি কোনো টেক্সট, যে টেক্সটটাকে লিখেছি সেই টেক্সটটাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে চাই, আচ্ছা কতটা লেন্থ হচ্ছে এটাও তো দেখতে হবে। আচ্ছা, বোল্ড ইটালিক আন্ডারলাইন, তাহলে আমি ফার্স্টে এখানে বি দিচ্ছি, ঠিক আছে, বি ট্যাগ ওপেন করছি, বি ট্যাগ ক্লোজ করছি। ট্যাগ অলওয়েজ ক্লোজ করা প্র্যাকটিস করবে, ট্যাগটা ক্লোজ না করলে ট্যাগ ওভারফ্লো হয়ে যাবে, তখন প্রবলেম হবে। আচ্ছা, বোল্ড করলাম, দেখো এটা যেই আমি এখানে এসে আমি কি করছি, এখানে যে চেঞ্জটা করছি তোরা একবার ফাইলটা লিখে নিয়ে সেভ করে নিবি। আমি এখানে যে চেঞ্জটা করছি এখানে কার্সার থাকছে, কন্ট্রোল এস সেভ করছি, এখানে এসে রিফ্রেশ বাটনে ক্লিক করছি, তাহলে চেঞ্জেসটা আবার এখানে চলে আসে। এখানে কোনো চেঞ্জ আমি করতে পারবো না,
আমি যা চেঞ্জ করার ব্যাকগ্রাউন্ডে কোডিংয়ে চেঞ্জ করি, যেমন প্রোগ্রামে হতো। আবার আচ্ছা, এই পেজের কোডিংটা আমি দেখতে পারবো যদি এর ওপর রাইট ক্লিক করি, ভিউ পেজ সোর্স, দেখো এই যে এখানে যে কোডিংটা লিখেছি এই কোডিংটা পুরো এখানে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার দেখো যেটা বলেছিলাম ওপরে টাইটেল বারে আছে, এইটা বন্ধ করে দিই, এটার তো কোনো দরকার নেই। ওপরে টাইটেল বারে বলেছিলাম এই যে ওয়েব পেজে টাইটেলটা লিখেছি, এই টাইটেলটা এখানে শো করছে। আচ্ছা, ইউআরএল মানে প্রত্যেকটা, এটা তো অ্যাকচুয়ালি আমি ওয়েবে পাবলিশ করিনি বা কোনো সার্ভারে এটাকে আপলোড করিনি, সেই জন্য এই ফাইলটা কোথায় আছে, এই ফাইল /c/user অতনু ডেস্কটপ এই কি হচ্ছে .html, এইটা হচ্ছে আমার ইউআরএল, আমি এই পাথটা আমাকে দেখাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাড্রেস বার, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে অ্যাড্রেস বার, এটা কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবার এটা আমার দরকার পড়ছে না এখানে। তাহলে এখানে আমি বুঝতে পারলাম বোল্ড করলে আমার এই আসছে। আচ্ছা, আমি যদি ইটালিক করতে চাই, আই ট্যাগ ওপেন করছি, আই ট্যাগ ক্লোজ করছি, তাহলে দেখো এখানে এসে আমি সেভ করে ব্রাউজারে রিফ্রেশ দিলে ইটালিক হয়ে যাচ্ছে। আচ্ছা, আন্ডারলাইন আমি ইউ যদি ধরো ওপেন করছি, এখানে এসে ইউকে আমি ক্লোজ করে দিচ্ছি, ইউট্যাগ ওপেন করলাম, ইউট্যাগ ক্লোজ করলাম, দেখো চলে আসছে। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আমি এখানে আই ওপেন করেছি, এই আই ট্যাগটাকে যদি একটু আগে এসে আমি ক্লোজ করি তাহলে কি হবে? কোনো প্রবলেম নেই। ইউটা আমি শুরুতে করেছি, ইউটা যদি আমি প্রথমে নিয়ে গিয়ে পেস্ট করি, মানে মোটামুটি তোমাকে ওপেনিং করতে হবে, এই টেক্সটটা শেষ হওয়ার পর কোনো একটা জায়গায় তোমাকে ক্লোজিংটা করতে হবে। নট নেসেসারি ইউ শুরুতে আছে সঙ্গে সঙ্গে ইউকে ক্লোজ করলাম, ইউ লাস্টে, আই সেকেন্ড পজিশানে আছে, আইকে সেকেন্ড পজিশানে ক্লোজ করতে হবে, এইরকম নেসেসারি ব্যাপার নেই। টেক্সটটা শেষ হওয়ার পর ক্লোজিং ট্যাগ তোমাকে দিতে হবে। আচ্ছা, এইটা হলো টেক্সট ফরম্যাটিং। আচ্ছা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা আমার বিরক্ত লাগে। এইটা তোর আস্তে আস্তে ভিডিওটা দেখবি, দেখে ট্যাগগুলো কিন্তু লিখবি, ট্যাগগুলো না লিখলে কিন্তু কিছু বুঝতে পারবি না। আচ্ছা, আমার এইটা ভালো লাগে না, এই এত হ্যালো, আমি এখন দেখবো না, আমি পরে দেখবো, আমি এখন একটুখানি কাজ করছি একটা, আমি তোকে পরে দেখে আমি বলছি, ঘন্টাখানি পরে দেখে বলছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এবার আমরা একটা কাজ করি, আমাদের টেক্সট স্টাইলটা একটু চেঞ্জ করি। আমাদের একটা ট্যাগ আছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ হচ্ছে আমাদের, ফন্ট ট্যাগ ওপেন করব, ফন্ট ট্যাগ ক্লোজ করব। ফন্ট ট্যাগের মধ্যে আমাদের জেনারেলি 3টে অ্যাট্রিবিউটস থাকে, আমরা যদি বই দেখি 3টে অ্যাট্রিবিউট ফন্টের মধ্যে। আচ্ছা, একটা কাজ করি, আগে একটা জিনিস দেখে নিই, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই ওয়েব পেজে, তাহলে কি করব? বডি বিজি কালার, বডি বিজি কালার, এই যে বিজি কালার একসাথে, COLOR, কালার স্পেলিংটা মাথায় রাখতে হবে। যদি দিই ধরো ইয়েলো, সেভ করছি, এখানে এসে রিফ্রেশ করছি, চলে আসলো। আচ্ছা, আমি যদি কালার না দিতে চাই, এরকমভাবে কালার দিতে না চাই, অ্যাডভান্স অপশান আমার কাছে আছে, আমি গুগলে গেলাম, গিয়ে লিখলাম হেক্সাকোড অফ কালার, হেক্সাকোড অফ কালারে আসলাম, এই ওয়েবসাইটে আসলাম, আমার কাছে অজস্র, মানে কি বলবো, এখানে প্রচুর কালারের অপশান আছে, আমি এখান থেকে কালার সিলেক্ট করতে পারি, বা আমি কত কালার চাই, কত কালার চাই। আচ্ছা, হেক্সাকোড অফ
গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার এইখানে আসলাম, কালার এখান থেকে তৈরি করে নিতে পারো তুমি, এখান থেকে এসে এই যে এরকম কালার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারো। আচ্ছা, কালারের হেক্সা কোড এখানে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, হেক্সা কোড উইথ হ্যাশ দাও, পেজটাকে সেভ করো, রিফ্রেশ করো, দেখো তোমার পছন্দের মতন কালার এখানে চলে আসলো। গ্রেডিয়েন্ট কালার মিক্সের ইয়েটা এখানে একটুখানি দেখে নিতে হবে, এটা আমি অনেক দিন আগে করেছিলাম তো সেই জন্য এই গ্রেডিয়েন্ট কালার মিক্সটা কিভাবে করে এটা একটুখানি দেখে নিতে হবে। এই জায়গায় এরকম মানে দুটোকে মিলিয়ে কিভাবে ঠিক একটা করতে হয় একটা প্রসেস আছে। যাই হোক, তা আমার অত ইয়ে নিয়ে দরকার নেই। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো। আচ্ছা, আমি যদি পেজের মধ্যে টেক্সট কালার, এই যে দেখো এবার ফন্টটাকে আসছি, ফন্টটাকে এসে যদি ফন্ট কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি লিখব COLOR। ফন্ট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটস হচ্ছে কালার, আমি এখানে দিলাম রেড। এখানে দিলাম রেড। আচ্ছা, এইটুকু লিখে যদি আমি এটাকে সেভ করি, দেখো ফন্ট কালার রেড হয়ে গেছে। আচ্ছা, ফন্ট কালার রেড না লিখে, রেড লেখার পর আমি যদি লিখি সাইজ ইকুয়াল টু, ধরো আমি দিলাম 5, দেখো সাইজ বেড়ে গেল 5। এখানে তাহলে আচ্ছা ঠিক আছে, সে যদি আমি এখানে 3 করি, সেখানে 4 করে দিই, বেটার। আচ্ছা, আর এখানে কি আছে, ফন্ট ফেস, ফন্ট ফেস ইকুয়াল টু, ফেসের মধ্যে আমি কি স্টাইল দিতে পারি সেটাও একটা ব্যাপার। আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড খুলবো, ওয়ার্ড খুলে ধরো আমি এখানে নেমটা কপি করে নিলাম, সেভ করলাম। দেখো এই ফন্টটার নামও আমি কোনো দিন শুনিনি, আমি লক্ষ্যও করিনি। আমি মাইক্রোসফট ওয়ার্ড খুলে ফন্টের নেমও দেখি না, বাট এই ফন্টটা চলে এলো। আরও একটা ফন্ট আছে যেমন কিরো, এইটা জানি, এইটা এরকম অ্যালজেরিয়ান একটা ফন্ট আছে, এই যে অ্যালজেরিয়ান এই ফন্টটা। যাই হোক, তাহলে এই হচ্ছে আমার ফন্ট অ্যাট্রিবিউটস। তাহলে আমি ফন্ট চেঞ্জ করলাম। আচ্ছা, এবার ধরো হলো, তাহলে ফন্টের এইটা তোমরা লিখে নেবে ঠিকভাবে। আচ্ছা, এবার আমি ফন্টের গল্পে আর যাচ্ছি না, আমি এটাকে উড়িয়ে দিলাম। আমি চাইছি মুভিং টেক্সট, আমার স্ক্রিনে মুভিং টেক্সট আসবে। ধরো আমি লিখলাম ইন্ডিয়া, ইন্ডিয়া টেক্সটটা আমার স্ক্রিনে মুভ করবে। তাহলে আমি কি করব, এখানে একটা ট্যাগ লাগিয়ে দেব মার্কিউ, মার্কিউ ট্যাগ ওপেন, মার্কিউ ট্যাগ ক্লোজ। আচ্ছা, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখো রাইট থেকে লেফটের দিকে আসছে, মুভ করছে। এবার এরকম মনে হচ্ছে না ও শুধু রাইট থেকে লেফটের দিকে মুভ করবে কেন, ও আপ ডাউন লেফট রাইট এই চারভাবেই মুভ করতে পারে, ডায়াগোনালি মুভ করতে পারবে না কখনো, সে অপশান এখানে নেই। কোনো ওয়েব পেজে ডায়াগোনালি কখনো মুভ করে না। আচ্ছা, মার্কিউয়ের এখানে আমি যদি লিখি ডাইরেকশন ইকুয়াল টু আপ, আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে ডিরেকশনের জায়গায় আমি ডাউন
লেফট, রাইট। আমি এখানে শুধু ডিরেকশন বিহেভিয়ারটাই দেখাচ্ছি, আরও অনেক বিহেভিয়ার আছে মার্কিউয়ের, দেখাতে গেলে সেই বিশাল বড় হয়ে যাবে। পরে অন্য কোনো একটা ইয়েতে মার্কিউয়ের ডিটেলসটা দেবো। আচ্ছা, এবার আমরা যেগুলোতে আসছি, আমরা যদি লিস্ট ক্রিয়েট করি, আমরা যদি ধরো একটা অর্ডার লিস্ট, আচ্ছা যদি মার্কিউয়ের ধর যদি আমরা এরকম স্লাইড দেখাই, তাহলে ধর এরকম স্লাইডের ইউজ যদি মার্কিউ উইথ ইকুয়াল টু 100% behavior equal to slide, আচ্ছা বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক হলো। আচ্ছা, এবার আমি এখানে লিখলাম এবার যদি এটাকে আমি রিফ্রেশ করি, আচ্ছা দেখো ঠিক আছে, স্লাইড হচ্ছে, স্লাইড ও কিন্তু আটকে গেল। আচ্ছা, বিহেভিয়ার যদি এখানে স্লাইড না দিয়ে অল্টারনেট দিই, এবার দেখো কি হয়। আচ্ছা, এটা ইন্টারমিডিয়েট নিচের লাইনে একটু পাঠিয়ে দিই, তাহলে পুরো স্ক্রিনে তোরা দেখতে পাবি। এই যে ধাক্কা খাচ্ছে, ফিরে যাচ্ছে, বিহেভিয়ার অল্টারনেট। হলো এইগুলো মার্কিউয়ের বিহেভিয়ার। তা ভাবলাম এগুলো দেখিয়ে দিই, আর আলাদা করে করার চাইতে এগুলো লিখে নিবি। আচ্ছা, যাই হোক, মার্কিউ হলো। আচ্ছা, এবার যদি আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, দেখ ধর আমরা নিলাম এরকম একটা হেডিং, ধর নিলাম কান্ট্রি, কান্ট্রির নিচে আমরা নিচ্ছি অর্ডার লিস্ট ওএল, তার নিচে আমরা নিচ্ছি লিস্ট এলিমেন্ট, তোদের পরীক্ষায় যেরকম দেয়, ধর ইন্ডিয়া, এসএল শ্রীলঙ্কা, এসএ সাউথ আফ্রিকা। আচ্ছা, আর এখানে এসে ওএল ট্যাগ ক্লোজ করে দেবো। ওএল স্ট্যান্ডস ফর অর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের মধ্যে আমি কি করছি, আমি এখানে ওএল ট্যাগ ওপেন করলাম, ওএল ট্যাগ ক্লোজ করলাম, এখানে একটা হেডিং আছে কান্ট্রি। আচ্ছা, এবার তার মধ্যে লিস্ট আইটেম এলআই ইন্ডিয়া, লিস্ট আইটেম এসএল শ্রীলঙ্কা, লিস্ট আইটেম এসএ সাউথ আফ্রিকা,
আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, দেখো এখানে চলে আসছে। আচ্ছা, এখানে এই টোটালটা, এখানে এইচটিএমএল এর একটা সমস্যা, আমি যদি চাই টোটালটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে, পুরোটা সেন্টার অ্যালাইনমেন্ট হবে না, হয়তো কান্ট্রিটা সেন্টারে যাবে, এইটা সেন্টারে যাবে না, এরকম। আর কোনো একটা পার্টিকুলার টেক্সটে যদি আমি সেন্টারে নিতে যাই, তাহলে আমি এখানে সেন্টার ট্যাগ দিয়ে দিলাম, আর তারপরে সেন্টার ট্যাগ আমি ক্লোজ করে দিলাম। এই যেটা সেন্টারে চলে গেল, এই টোটালটা সেন্টারে নিয়ে যাওয়া ইম্পসিবল, যাবে না, এইচটিএমএল এটা হয় না, এর জন্য আমাদের সিএসএস লাগে। আচ্ছা, তাহলে এটা হলো আমার এইচটিএমএল এর অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্টের মধ্যে আরও কিছু ক্যাটাগরি আছে। ধরো আমার এখানে 1 2 3 4 করে আছে, আমি যদি এটাকে নাম্বারিংটা এবিসিডি দিয়ে দিতে চাই, তাহলে এখানে আমি দেব টাইপ ইকুয়ালস টু সিঙ্গেল কোটসের মধ্যে দিলাম এ, আর স্টার্ট দিলাম স্টার্ট 1, আর টাইপ দিয়ে দিলাম সিঙ্গেল কোটসের মধ্যে এ। আচ্ছা, আগে এটা দিয়ে দেখি, এ বি সি এইভাবে প্রিন্ট হচ্ছে। যদি চাই ক্যাপিটাল এ দেব, তাও এখানে টাইপটা দিয়ে দিলাম ক্যাপিটাল এ দিয়ে প্রিন্ট হবে। যদি চাই রোমান স্মল আই দিয়ে, তাও এখানে প্রিন্ট হবে। যদি চাই রোমান ক্যাপিটাল আই দিয়ে, তাও এখানে প্রিন্ট হবে। ধরো এখানে এই রকম দিলাম, এবার কিন্তু প্রিন্ট হলো না, আমি এখানে ক্যাপিটাল এক্স দিয়েছি। সুতরাং অ্যালফাবেটের যে কোনো অ্যালফাবেট দিলেইও কিন্তু প্রিন্ট হবে না, তোমাকে তার স্টার্টিং অ্যালফাবেটে, যেমন আমি এখানে রোমান 3 দিয়ে সেভ করছি, ঠিক আছে, ও রোমানটা দেখাতে পারছে। আমি যদি ও স্টার্টিংটা দিই, ওর কাছে কোডিংয়ে কিন্তু এই স্টার্টিং ক্যারেক্টারটাই আছে, এই যে দেখো, তখন নিয়ে নিচ্ছে। তাহলে আমি যদি চাই এ বি সি ডি সিকোয়েন্সে প্রিন্ট হবে, আর ধরো এখানে লিস্টটা শুরু হবে ধরো ই থেকে, তাহলে এ বি সি ডি ই, ই হচ্ছে 5th ক্যারেক্টার, তাহলে আমি এখানে লিখে দিলাম স্টার্ট ইকুয়াল টু 5। দেখো এবার এখানে ই এফ জি এইভাবে টেক্সটটাকে ডিসপ্লে করছে। তাহলে এই হচ্ছে টাইপ আর স্টার্ট, আমার অ্যাট্রিবিউটসটা এখানে দেখানো হলো। তাহলে এইভাবে আমার এখানে অর্ডার লিস্টটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার ধর অর্ডার লিস্টটা তো আমার হলো। এবার আর একটা টাইপ যেটা আছে, আর একটা টাইপ হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেমন বুলেটেড লিস্ট, যেটা তো নাম্বারিং লিস্ট, তাহলে সেখানে আমি দিচ্ছি ইউএল ট্যাগ। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এইচটিএমএল কেস সেন্সিটিভ নয়, কেউ ক্যাপিটালও লিখতে পারিস, স্মলেও লিখতে পারিস ট্যাগগুলো। আমি এখানে স্মলে লিখছি, তোরা ক্যাপসেও লিখতে পারিস। আচ্ছা, ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ ক্লোজ, একই লিস্টকে যদি, আর লিস্টের আন্ডারে এলিমেন্টগুলো এলআই এলআই করে প্রিন্ট হচ্ছে। তাহলে এটাকে যদি আমি সেভ করি, রিফ্রেশ করি, দেখো এইভাবে এটা প্রিন্ট হচ্ছে। তাহলে ইউএল হচ্ছে বুলেটেড লিস্ট। এবার বুলেটেড লিস্টের মধ্যে কিছু টাইপ আছে, সেগুলো জানা দরকার। যেমন এখানে যদি আমি টাইপ, এখানে 3টেই টাইপ আছে। টাইপ ইকুয়াল টু দিয়ে আমি যদি দিচ্ছি স্কোয়ার, স্কোয়ার, দেখো এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে। টাইপ ইকুয়াল টু আমি যদি দিই সার্কেল, দেখো হলো সার্কেল। আর যদি লিখি ডিস্ক, তাহলে একদম ডিফল্ট যেটা সেইটা চলে আসে। তাহলে আমার 3টে টাইপ হচ্ছে, একটা স্কোয়ার, একটা হচ্ছে ডিস্ক, আর একটা হচ্ছে সার্কেল। এই 3টে অ্যাট্রিবিউটস আমার আছে আনঅর্ডার লিস্টের মধ্যে, মানে 3টে টাইপ আমার আছে, অ্যাট্রিবিউট নয়, 3টে টাইপ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটা হলো। আচ্ছা, আর একটা জিনিস যেটা সিলেবাসে আছে কিনা আমি একবার একটু দেখে নিচ্ছি। ডেফিনেশন লিস্টটা সিলেবাসে, হ্যাঁ চল ডেফিনেশন লিস্টটা করিয়েই দিই।
কিছুই নেই ডেফিনেশন লিস্টের মধ্যে। ধরো ডেফিনেশন লিস্টে এক ব্যাপারটা হচ্ছে আমি ধরো যেরকম আর কি বইয়ের টেক্সটটাকে প্রিন্ট করছি, ধরো এখানে যদি এরকমভাবে দেখাই, ধরো এখানে একটা টেক্সট আছে, ঠিক আছে, ধরো হেডিং, এখানে একটা এরকম হেডিং আছে, এরকম জায়গা থেকে আবার লেখাটা শুরু হচ্ছে, আবার এখানে একটা হেডিং আছে, এরকম জায়গা থেকে একটা লেখা শুরু হচ্ছে। এইটাকে আমরা ডেফিনেশন লিস্টের মধ্যে ফেলতে পারি। আচ্ছা, তাহলে ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট জেনারেলি এটাকে বলা হয়। তাহলে চলো ডেসক্রিপশন লিস্টের মধ্যে আমি ফার্স্টে ইয়েটা বাদ দিয়ে দিই। তাহলে ধরো ডিএল, ডিএল ডেফিনেশন লিস্ট, ডিএল ট্যাগ ক্লোজ, ঠিক আছে, ডিএল ট্যাগ ওপেন, ডিএল ট্যাগ ক্লোজ, তার মধ্যে ডিটি, ডিটি দিয়ে লিখলাম ধরো কান্ট্রি, ডিটি, এর আন্ডারে কি হবে, ডেফিনেশন, ডেটা ডেফিনেশন হচ্ছে ডিডি, ডেটা ডেফিনেশন লিখছি, ধরো এখানে কিছু একটা লিখলাম, আচ্ছা এইটা লিখলাম এখানে, আচ্ছা এখানে লিখে ডিডি ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা ঠিক একইভাবে আর একটা দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা এখানে ধরো দিলাম কম্পিউটার, কম্পিউটার ডেফিনেশন, আচ্ছা হলো। এবার আমি এটাকে যদি রান করি, দেখো কীরকম আসছে, জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখানে ডিএল, ডিএল হচ্ছে এখানে ডেসক্রিপশন লিস্ট, ডিএল এখানে ডেসক্রিপশন লিস্ট, ডিএল, ডিটি, ডিটি জিনিসটা হচ্ছে ডিফাইন টার্ম, ডিটি হচ্ছে ডিফাইন টার্ম, আর ডিডি হচ্ছে এখানে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন বলা হচ্ছে এখানে। তাহলে এইটা আশা করি বুঝতে। এটার পরে যে টপিকটা আছে সিলেবাসে আছে, ইমেজ ট্যাগটায় আসি। কোনো ইমেজ ইনসার্ট করতে গেলে আইএমজি এসআরসি ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে ইমেজের লিঙ্কটা দিতে হবে। তাহলে আমি যদি কোনো ইমেজ দিতে চাই, তাহলে ধরো আমি এখান থেকে এই ইমেজটা দিতে চাই, এই ইমেজটার প্রপার্টিসে যেতে হবে, প্রপার্টিসে গিয়ে ইমেজটার নেম উইথ এক্সটেনশান, ইমেজটার নেম উইথ এক্সটেনশান পিএনজি। এবার এইটা করার পর এটাকে যদি আমি সেভ করি, তাহলে দেখো এইটা এখানে চলে আসছে। এবার সমস্যা হচ্ছে এটা পুরো পেজ জুড়ে চলে এসছে, আমাকে এরকম স্ক্রল করে করে দেখতে হবে। তাহলে আমি এর একটা হাইট আর উইথ ফিক্স করতে পারি, তার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, হাইট ইকুয়াল টু 50% আর উইথ ইকুয়াল টু 50%।
আচ্ছা এবার এখানে এটাকে সেভ করি, দেখো এটা চলে আসছে। আচ্ছা এটাকে যদি আমি অ্যালাইনমেন্ট সেন্টার করি, সেন্টার, আমি আমার মতন এটাকে সেন্টার করছি। এই যে এটা সেন্টারে চলে আসলো। এর নিচে কোনো টেক্সট দিতে যদি চাই, টেক্সটটা এখানে চলে আসলো। ঠিক আছে, এবার টেক্সটটাকে তুমি সেন্টার ট্যাগের মধ্যে দিয়ে দাও। দেখো একদম নিচে চলে আসলো, সেন্টারে চলে আসলো। তাহলে এইভাবে এইচটিএমএল প্রজেক্ট বানানো হয়। আচ্ছা ধরো ছবিটা ইনকেস ও শো করতে পারছে না, আমি ইন্টারমিডিয়েট পরের লাইনে যাচ্ছি, ধরো ছবিটা ইনকেস ও শো করতে পারছে না, সেক্ষেত্রে আমার একটা ট্যাগ দিতে হবে, অল ট্যাগ, অল্ট ইকুয়াল টু, ও বলে দেবে আমি দেখাতে পারছি না, এরকম একটা তোমাকে মেসেজ দিয়ে দেবে। আচ্ছা তাহলে আমি ধরো এখানে ভুল এক্সটেনশন দিয়ে দিলাম, ছবিটা কি ইম্পোর্টই করতে পারছে না, দেখো বলে দিচ্ছে আমি দেখাতে পাচ্ছি না, এই মেসেজটা তোমাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে। এবার তুমি পিএনজি করে দাও, ও আবার চলে আসবে। তাহলে এই হচ্ছে আমার ইমেজটাকে। আচ্ছা ইমেজ ট্যাগকেও তুমি নাচাতে পারো, মার্কিউ দিয়ে ইয়ে করতে পারো। যেমন তুমি এখানে ইমেজের মধ্যে ধরো লিখে দিলে মার্কিউ, যদি নাচানোর ইচ্ছা থাকে মার্কিউ, এই যে ইমেজ নাচছে, তোমার ইমেজ নাচতে নাচতে আসছে, আবার ইমেজ আসবে, এইভাবে ইমেজ আসছে, হলো ইমেজ ট্যাগ। আচ্ছা ইমেজ ট্যাগের মার্কিং আমি উড়িয়ে দিলাম। দরকার নেই ইমেজ ট্যাগের মার্কিং, ইমেজ ট্যাগ হলো। আর কি কি ট্যাগ আছে, আচ্ছা হেডিং ট্যাগ, আসল জিনিসগুলোই তো ভুলে যাচ্ছি। আচ্ছা 6 ধরনের হেডিং ট্যাগ আছে এইচটিএমএল এ, H1, H2, H1, H2। আচ্ছা আমি করে করে দেখাই তাহলে বুঝতে পারবি। ধর আমি একটা কোনো টেক্সট লিখলাম ইন্ডিয়া, ইন্ডিয়াটাকে আমি H1 ট্যাগের মধ্যে রাখলাম, H1 সবচাইতে বড়, H1 সবচাইতে বড়। এই ভুলটা তোরা পরীক্ষায় লেখার সময় করিস, H1 সবচাইতে বড়, H1 এর পরের থেকে যেগুলো আসছে এবার কমতে কমতে H2, H3, H6 পর্যন্ত আছে, বাকি সবগুলো কিন্তু এর থেকে ছোট। আমি ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি কারণ এই সবকটা, এটা H1, এটা H2 করছি, H3, H4, H5, H6। ঠিক আছে, এবার আমি এটাকে রিফ্রেশ করি, দেখো হেডিং, হেডিং বাই ডিফল্ট বোল্ড হয়ে যাবে, সাইজে বড় হয়ে যাবে, এটা হচ্ছে হেডিং ট্যাগ। দেয়ার আর 6 টাইপস অফ হেডিং ট্যাগস ইন HTML, দোজ আর H1 to H6। আচ্ছা এবার এরপরে যদি আমরা আসি প্যারাগ্রাফ ট্যাগ, লাইন ব্রেক, এই দুটো খুব দরকারি। কোথা থেকে একটু টেক্সট ঝাড়তে হবে, দেখি এখান থেকে বা কোথা থেকে একটুখানি কিছু নাম্বার অফ ইয়ে যদি একটুখানি ঝাড়া যায়, এখান থেকে তো কিছু ঝাড়ার উপায় নেই টেক্সটের তো।
আছে এখানে, এই তো এখানে এত পরিমাণ লেখা আছে। হ্যাঁ, এই লেখাগুলো ঝেড়ে দিই একটুখানি। আচ্ছা, হলো। এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম এখানে। এবার মেন সমস্যা হচ্ছে আমি এটা পেস্ট করার সাথে সাথে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এখানে রিফ্রেশ করব, গুষ্টি শুদ্ধ সব একসাথে চলে এলো। কোনো মানে আমি যেখানে চাইছি লাইন ব্রেক দেব সেখানে কোনোভাবেই লাইন ব্রেক আমি দিতে পারছি না। তারপর এখানে কোনো হেডিং কিছু নেই, তাহলে আমি যেরকম চাইছি সেরকম এখানে আমি অ্যালাইনমেন্ট কিছুই দিতে পারছি না। আমি চাইছি এই পর্যন্ত প্যারা হবে, এই পর্যন্ত নর্মালি এই পর্যন্ত এরকমভাবে প্যারাগুলো হবে, এর থেকে বেশি যেন না হয়। এরকম হলো। আচ্ছা, আর তারপরে এখানে হলো, বাকিটুকুকে আমি ডিলিট করে দিচ্ছি, এতটা ভালো লাগে। তাহলে আমি এইভাবে লিখছি, এবার হিসাব মতন আমার এইভাবে আসা উচিত তো, কিন্তু এইভাবে আসবে না, কখনোই আসবে না। এটাকে আমি সেভ করছি, সেই আগের যা অবস্থা ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু চলে আসলো আমার সিকোয়েন্সের সাথে। এই যে এখানে ক্যান ইউজ ফ্রিলি আসছে, এখানে ফ্রিলি কোথায়, সেকেন্ড লাইনে চলে। তাহলে আমাকে যদি প্রত্যেকটা লাইনকে মানে আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসেবে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে আমার দুটো অপশান আছে। আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে লাইন ব্রেক করে দিতে পারি। ধরো এখান থেকে এইটা যদি আমার হয় হেডিং, এইটা ধরো আমার হেডিং, H1 মধ্যে এটাকে দিয়ে দিলাম, এটাকে আমি H1 মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটুকু নর্মাল থাকলো। আচ্ছা, তাহলে এখানে এসে এখান থেকে আমি এটাকে প্যারাগ্রাফ পি ট্যাগ দিয়ে দিলাম। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এখানেও আমি এসে এটাকে হেডিং দিয়ে দিলাম H1 হেডিং দিয়ে দিচ্ছি, আর এটাকে পি ট্যাগের মধ্যে। তাও পুরোপুরি ফরম্যাটিংটা এখনও হবে না, ফরম্যাটিংয়ের আরও বাকি আছে। তাহলে এইটাকে আমি সেভ করার পর আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, একটা জিনিস দেখো, দুটো আলাদা প্যারাগ্রাফ হলো, কিন্তু আমি যেরকম চাইছি প্রত্যেকটা লাইনে, দেখ এখানে এসে দ্য টুলস ইটসেলফ ইজ ইউজ টু এইরকম, আর আমার এখানে টেক্সটটা কি আছে, হচ্ছে না। তাহলে একই প্যারাগ্রাফ হচ্ছে না। তার জন্য আমাকে করতে হবে কি, প্রত্যেকটা লাইনের শেষে আমাকে একটা বিআর ট্যাগ দিতে হবে। বিআর হচ্ছে অ্যাকচুয়ালি এমটি ট্যাগ। এই এমটি ট্যাগ কন্টেনার ট্যাগের ডিফারেন্স কি, যেমন এই H1 ট্যাগ শুরু আছে শেষ আছে, একটাকে শুরু করতে হবে শেষ করতে হবে। বিআর কিন্তু যেখানে দিচ্ছি ঠিক সেই জায়গাটায় কাজ করছে, বিআরের শুরু নেই শেষও নেই। এমটি ট্যাগ বিআর যেখানে দিচ্ছি সেখানে শুধু লাইনটাকে ব্রেক করে দিচ্ছি, ওরা শেষ করতে হবে না। বলে যে ওর ইনিশিয়াল আছে, ওর কিন্তু শেষ নেই। তা প্রত্যেকটা জায়গায় আমি বিআর দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় বিআর দিয়ে দিচ্ছি, বিআর পেস্ট করে দিচ্ছি প্রত্যেকটা জায়গায়। এখানে এসে আমি বিআর পেস্ট করে দিলাম, এখানে এসে আমি বিআর পেস্ট করে দিই। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে আমি এবার পেজটাকে রিফ্রেশ করি। এবার আমি আমার মতন লেআউটটা পাচ্ছি, যেটা আমি চেয়েছিলাম। মিলিয়ে দেখো, টেক্সট এইভাবে, ঠিক এইভাবে আমি চেয়েছিলাম। দেখো এ শেষ কোথায় আর এখানে শেষ হচ্ছে কোথায়। পুরো যদি আমি পেজটাকে ঠিক করে আমি এই যে
মিলিয়ে দেখো কোথায় শেষ হচ্ছে। মানে আমি বলছি পুরো জেরক্সের মতন, যে লাইনে যতটুকু প্রিন্ট করা দরকার ততটুকুই আমি প্রিন্ট করব, বেশিও প্রিন্ট করব না, কমও প্রিন্ট করব না। তাহলে এই হচ্ছে আমার পি ট্যাগ হলো, বিআর ট্যাগ হলো। আচ্ছা, আর যদি ধরো হরাইজেন্টাল লাইন এইচ আর, হরাইজেন্টাল লাইন ধরো আমি প্রিন্ট করতে চাই এই দুটোর মাঝখানে, হরাইজেন্টাল লাইনে আমি এখানে দেখো এখানে একটা হরাইজেন্টাল লাইন এইচ আর, এইচ আরের আরও অনেক টাইপ আছে, টাইপ দিতে পারি হরাইজেন্টাল লাইন। আচ্ছা, আর আছে আমাদের হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক জিনিসটা কি? হাইপার লিঙ্ক হচ্ছে কোনো একটা লিঙ্ক, ধরো আমি এখানে একটা অন্য কোনো পেজের লিঙ্ক দিতে চাইছি, বা এইখানে আমি একটা অন্য কোনো পেজের লিঙ্ক দিতে চাইছি, তার জন্য আমি কি করব, একটা কাজ করি, হাইপার লিঙ্ক করতে গেলে আমি এইচআরইএফ ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে যার লিঙ্ক এখানে হবে তাকে বসাবো, যে পেজের লিঙ্ক। এখানে এসে আমি কি করব, এখানে এসে আমি তার নামটা দেব, লিঙ্কের নামটা, ধরো আমি নাম দিলাম মাই লিঙ্ক, আর এখানে এসে এ ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার এখানে আমি কার লিঙ্ক দেব, ধরো আমি এখানে এসে ধরো এই বেঙ্গলি ফন্ট জেনারেটর এই ওয়েবসাইটটার লিঙ্ক দিচ্ছি, এর লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করলাম, এই যে লিঙ্কটাকে কপি করলাম, পেস্ট করলাম, সেভ করছি। এবার আমি আমার ওয়েব পেজে আসছি, দেখো এখানে একটা লিঙ্ক হয়ে গেছে, এর ওপর কার্সার নিয়ে গেলে হাতের আইকন করে দিচ্ছে, মানে হাইপার লিঙ্কের আইকন, এটার ওপর ক্লিক করলে দেখো আমি এই পেজটায় রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, এই যে যার লিঙ্ক দিয়েছিলাম। আবার আমি ব্যাকে গেলে দেখো ওয়েব পেজে ব্যাক করে আসছি। তাহলে এই হচ্ছে হাইপার লিঙ্ক। তা এইরকম হাইপার লিঙ্ক আমি একটা HTML পেজের সাথে আর একটা HTML পেজেরও করতে পারি। তা সেই জায়গায় আমাকে কি করতে হবে, ঠিক এই জায়গাটায় এই অ্যাঙ্কার ট্যাগ, হাইপার লিঙ্ক অ্যাঙ্কার ট্যাগ, এই অ্যাঙ্কার ট্যাগের এই জায়গাটায় এই HTTP, এই জায়গায় আমাকে সেই পেজের ইউআরএলটা দিতে হবে। আর পেজের ইউআরএল যদি না দিই তাহলে আমাকে মেন কাজ হচ্ছে, তোমরা যখন HTML প্রজেক্ট করবে, স্কুলে যখন প্রজেক্ট করতে দেবে, একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ইমেজ ফাইলগুলো রাখবে, একটা ফোল্ডারের মধ্যে সমস্ত HTML ফাইলগুলো রাখবে। এইটা একটা HTML ফাইল, এরকম আরও 2-3টে HTML ফাইল তোমাকে বানাতে হবে, ফাইল বানিয়ে তার সাথে তোমাকে লিঙ্ক করতে হবে। ধরো তোমাকে দিল ইন্ডিয়ান ট্রাভেল ট্যুরিজমের ওপর একটা প্রজেক্ট বানাতে, তা সেক্ষেত্রে তুমি কি করলে, একটা ফার্স্ট পেজ বানালে, একটা হোম পেজ, এটা যেমন হচ্ছে হোম পেজ। এবার এই পেজের এরকম জায়গাগুলোতে লিঙ্ক থাকবে, ধরো এরকম লিঙ্ক থাকলো, এই লিঙ্কগুলোতে ক্লিক করলে অন্য পেজগুলোতে চলে যাবে। তাহলে এইখানে তোমাকে হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হবে, এই ব্যাপারগুলো থাকবে। তাই এইগুলো নিয়ে অত চিন্তা করা গেল। তাহলে আমি মোটামুটি যে সমস্ত ট্যাগগুলোর গল্প বললাম সেই ট্যাগগুলো পড়বে, খাতায় লিখবে। আরও একটা অ্যাডভান্স HTML-এর আমি ক্লাসেই করাবো, এটা এমনি ভিডিও দিয়ে দিলাম।